নওশাদ সিদ্দিকী পীরের ঔলাদ, সে কেন রাজনীতি করবে? রাজনীতির একমাত্র মৌরুষি পাট্টা নিয়েছে তৃণমূল। আমি বলি কি, ওই যে আমডাঙ্গাতে দাঁড়িয়েছে কাসেম সিদ্দিকী, আমি ওকে নাম দিয়েছি তেড়ে নাম। ফেজ টুপি খুলে ফেলেছে মাথা থেকে, হাতে হনুমানের গদা। আমডাঙ্গার হিন্দুদের ভোট চাই, আমি কাসেম। জমি কিনেছে 3 কাঠা, ও জমি 4 তারিখে বিকেল বেলায় বিক্রি করে দিয়ে ওকে আবার ফুরফুরাতে চলে যেতে হবে। মাতিন সাহেব, ও বাবা, তুমি আবার যারা রাজনীতি করছে তারা নাকি সব ফজা নাকি? নওশাদ ভাইরা, আব্বাস সিদ্দিকীরা, তৃণমূলীরা বলছে আইএসএফ যারা করে তারা সব দর্জি, আইএসএফ যারা করে তারা সব জোগাড়ে, রাজমিস্ত্রির জোগাড়ে। ওদের আবার কি রাজনীতির জ্ঞান আছে? আরে আমাদের লড়াই তো সেখানেই। নওশাদ ভাইদের লড়াই 34 বছরের বামফ্রন্টের লড়াই, যে লড়াই 34 বছর ধরে বামপন্থীরা করেছে। আমরা বলি গরিব মেহনতি মানুষের পার্টি কমিউনিস্ট পার্টি। বামপন্থী মানুষ যারা, তারা খেটে খাওয়া মানুষ, কলে কারখানায় কাজ করা মানুষ। যারা আইএসএফ করছে তারা দর্জি গরিব মানুষ, যারা আইএসএফ করছে তারা জোগাড়ে, রাজমিস্ত্রির জোগাড়ে। এই গরিব মানুষকে এগিয়ে পিছিয়ে পড়া দলিত, মেহনতি, শ্রমজীবী, বঞ্চিত, এসসি এসটি মানুষকে তুলে আনার দায়িত্ব নিয়েছে নওশাদ ভাইজান। ভারতবর্ষের 10 জন রাজনীতিকের মধ্যে আমি মনে করি 1 থেকে 5-এর মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম জল করছে। হিংসা হচ্ছে না, গায়ে জ্বালা পড়েছে না? মাতিন সাহেব, তুমি স্টেজে বসে পাগলু ডান্স দেখছো, মেয়েরা নাচছে আর মাতিন সাহেব তালি দিচ্ছে। মাতিন সাহেব তৃণমূল করলে দোষ নেই, কাসেম সিদ্দিকী তৃণমূল করলে দোষ নেই। আর পীরজাদা নওশাদ সিদ্দিকী মেহনতি গরিব শ্রমজীবী মানুষের লড়াই করলে সেখানে দোষ। তাই আসুন, বুঝে নিতে হবে, আমাদের বুঝিয়ে দিতে হবে দেগঙ্গার তৃণমূলকে, দেগঙ্গার ঘাঁটি বামপন্থী আইএসএফদের ঘাঁটি। এই ঘাঁটিতে ফ্যাচাং ফুল ফুটবে না। তাই সতর্কভাবে, সাবধানতার সাথে, ধৈর্য ধরে আগামী কটা দিন এই নির্বাচনে আমাদের লড়তে হবে। কাজ অনেক, ধৈর্য ধরবেন, উস্কানি দেবে। আবার কোথাও কোথাও বলছে 1 নম্বরের বোতাম যদি তুমি না টেপো তাহলে মেশিন চলবে না। আমিও বলছি ও ভুল করবেন না, বাড়ি বুঝিয়ে দেবেন, মেশিন সাথে টিপলেই চালু হবে। আর 4 তারিখে দেগঙ্গা জয়ের আনন্দে নাচবে। এই কথা বলে সকলকে আমি আমার নমস্কার, সালাম, ছোটদের ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আগামী 29শে এপ্রিল আসছে দিন, এই আগামী 29শে এপ্রিল আসছে দিন। মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, মাঠে ঘাটে বলে দিন, হাটে বাজারে বলে দিন। নমস্কার। আচ্ছা, আমি রবিউল বিশ্বাস, আমাকে মারুফ বলছিল মাঠটা একটু ছোট করে দিতে। আমি বলেছিলাম মাঠটা যত বড় করা যায় তত বড় করো, মাঠ ছোট করা যাবে না। গোটা দেগঙ্গা ব্লকের 9টা গ্রাম পঞ্চায়েতে
এবং বারাসাতে কোটরা কদম্বগাছি এই 11টি অঞ্চলের মানুষ, তাদের সবাইকে আমরা এখানে ডাকিনি, সবাইকে আনতে পারিনি। এখানে যারা উপস্থিত আছেন তারা আমাদের আহ্বানের 20% মাত্র, এখনো 80% মানুষ গ্রামে পড়ে আছেন। আমরা আনতে পারিনি এই কারণ রাজ্য জুড়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যে চুরির টাকা, সেই চুরির টাকা না আছে বামপন্থীদের কাছে, না আছে আইএসএফ এর কাছে। আইএসএফ এর এক একজন কর্মীর কষ্টার্জিত অর্থই আমাদের দলের সম্পদ। আমরা এবারে 26-এর নির্বাচন, এই নির্বাচনটা অন্য সব নির্বাচন থেকে একটু আলাদা। এটা মামুলি নির্বাচন নয়। এখানে ধর্ম এবং ভাতা ভার্সেস শিক্ষা এবং চাকরি। আমাদের ছেলেমেয়েরা মাঠে খাটা কৃষক, কাদামাখা কৃষক, চৈত্র বৈশাখের রোদে পিঠটা টান টান করে সূর্যের দিকে যে কৃষক ফসল ফলায়, কাদা মাখে, সেই কৃষক, যে শ্রমিক কলে কারখানায় নিজের জীবনকে বাজি রেখে কালি মেখে উৎপাদন করে, সেই শ্রমিক, কালি মাখা শ্রমিক, সেই কৃষক শ্রমিকের কষ্টার্জিত পয়সা যে তিল তিল করে তার সন্তানকে বড় করে তোলে, এই সন্তান বড় হয়ে শিক্ষা গ্রহণ করে একটা কর্মসংস্থানের দিকে এগোবে, চাকরি বাকরি করবে। আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে রাজ্যে ঘটে চলা দুর্নীতি। আমাদের এই রাজ্য থেকে 26,000-এরও বেশি শিক্ষক তারা কর্মচ্যুত হয়েছে। পৃথিবীতে চাকরিতে এত বড় স্ক্যাম হয়নি যা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার সংগঠিত করেছে। 26,000 চাকরি বাকরি যাদের চলে গেছে, তাদের পরিবারের কথাটা ভাবুন, তাদের স্ত্রী সন্তানদের কথাটা ভাবুন। আমরা বলছি এই রাজ্যে যারা বেকারের স্বপ্ন নিয়ে খেলা করে, যারা বেকারের স্বপ্ন চুরি করে, যারা কর্মসংস্থান চুরি করে, এ রাজ্যে চাকরি চুরি করে, আজ গোটা রাজ্য জুড়ে তাই ধ্বনিত হয় চাকরি চোর তৃণমূল। আমাদের মায়েরা এখানে আছেন, আমাদের আওয়াজ পৌঁছচ্ছে। ওরা আমাদের ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়। এই রাজ্যে, এই দেশে হিন্দু মুসলমান দুটো ভাগে ভাগ করে বিজেপি গোটা হিন্দুদের পেটেন্ট নিয়েছে। হিন্দু মানেই বিজেপি, মুসলমান মানে তৃণমূল। আমরা বলছি হিন্দু মুসলমান রাজ্যের রাজনীতিতে ছিল না। এ রাজ্য 34 বছর প্রশাসন পরিচালনা করেছে বামফ্রন্ট। আমাদের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমাদের রাজ্যের আর একজন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তারা কোনোদিন মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়নি, মানুষের মধ্যে ভেদাভেদ করেনি। আজকে ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করছে এই রাজ্যে। মুসলমান তার সেন্টিমেন্টকে কিনতে চায় তৃণমূল। বিগত কয়েক মাস ধরে মুসলমানদের সম্পর্কে তৃণমূলের যে ভাবনা,
সেটা ক্রমশ প্রকাশ হচ্ছে। এই গত পরশুদিন মমতা ব্যানার্জি তিনি বলছেন হজ করতে যেতে হবে না। যারা মুসলমান ইসলাম ধর্ম বিশ্বাস করেন, ছোট্টবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে যত বড় হন, তখন তার মনের ভিতর একটা স্বপ্ন তৈরি হয়, ইসলাম ধর্মে একটা বড় ফরজ হচ্ছে হজ করা। সেই হজে যেতে বারণ করছে মমতা ব্যানার্জি তৃণমূল। বারণ করছে কেন? বলছে ভোট দিয়ে তারপর হজে যান, আর না হলে এনআরসি চালু হবে। এনআরসি চালু হলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, এ দেশ ছাড়া করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত সম্পর্কে বলতো, অনুব্রত একটু ভুলভাল বকে, ওর মাথায় একটু অক্সিজেন কম যায়। আমি এই খোলা মঞ্চে আমি বলছি মমতার মাথায় এখন অক্সিজেন কম যাচ্ছে। তার কারণ হয় আপনারা সবাই জানেন, হজ করতে যাওয়ার আগে যিনি হজ করতে যাবেন সেই হজ যাত্রীকে পাসপোর্ট করতে হয়, হজ যাত্রীকে ভিসা করতে হয়। আমার দেশের পাসপোর্ট হচ্ছে 1 নম্বর নাগরিকত্বের প্রমাণ। মমতা এনআরসির ভয়ে হজ করতে যেতে বারণ করছে। ওর কাছে ভোটটা আসল। ওরা মুসলমানকে বলছে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মমতার উন্নয়নের খাতা শেষ হবে না। আজকে এই রাজ্যের বুকে আমরা দেখেছি যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, মাই বেড়াচাপার বুকে, কলকাতার বুকে, তখন মমতা ব্যানার্জি বলছেন ওয়াকফ নিয়ে এই রাজ্যে কেউ আন্দোলন করতে পারবে না, ওয়াকফ করেছে দিল্লির সরকার। যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে। আমার সামনে জনসমুদ্র, ফিরে যান। তৃণমূলের নেতারা আপনার বাড়িতে ভোট চাইতে যাবে, যাচ্ছে, আরো যাবে। আপনারা পরিষ্কার বলুন, চোখে চোখ রেখে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপকেলে সম্পত্তি, যে সম্পত্তি আমি ওয়াকফ করেছি, আমার সেই ওয়াকফ সম্পত্তিতে একটা মাদ্রাসা গড়ে উঠতে পারে, একটা এতিমখানা গড়ে উঠতে পারে, ওয়াকফ সম্পত্তিতে একটা মক্তবখানা গড়ে উঠতে পারে, ওয়াকফ সম্পত্তিতে একটা মজর খোলা বা কবর খোলা গড়ে উঠতে পারে। সেই ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার হস্তগত করতে চাইছে, ওরা কিনে নিয়ে ওরা বিক্রি করে দিতে চায়। আমাদের বাপকেলে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি আমি ঈশ্বর বা আল্লাহর উদ্দেশ্যে দিয়েছি, ঈশ্বর বা আল্লাহকে দান করা যায় না, ঈশ্বর বা আল্লাহর উদ্দেশ্যে দিয়েছি কোনো ভালো কাজের জন্য। সেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকার নিজের হেফাজতে নিয়ে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, মিত্তাল, জিন্দাল, আম্বানি, আদানি তাদের কাজে লিজ দিতে চায়, বিক্রি করে দিতে চায়। তাই যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলনের প্রশ্নে পশ্চিমবঙ্গে, কলকাতাতে এই আন্দোলন করা যাবে না বলে হুঙ্কার ছাড়েন, আমি বলছি চোখে চোখ রেখে এই চোর তৃণমূলকে বলতে হবে আমার ভোট দিল্লিতে গিয়ে চাও, বাংলায় ভোট হবে না। আওয়াজ তুলতে হবে বন্ধু। আমরা যারা মনে করি হিন্দু, আমরা, আমাদের মায়েরা, আমাদের বৌদিরা, আমার কোনো কাকিমা, বোন, তারা সন্ধ্যাবেলায়, এই সন্ধ্যা হব সন্ধ্যাবেলায় তুলসী তলায় যায়, তুলসী তলায় প্রদীপ জ্বালায়, তুলসী তলায় ধূপ ধরায়, তুলসী তলায় দাঁড়িয়ে শঙ্খ বাজায়, তুলসী তলায় উলু দেয়, সন্ধ্যাকে আহ্বান করে। ঠিক তেমনি গোটা দিনে মসজিদ থেকে 5 বার আজানের ধ্বনি শুনে আমার কোন ধর্মপ্রাণ মুসলমান ভাই তিনি নামাজ পড়তে যান। নামাজ আজকে মমতা ব্যানার্জিকে বলতে শোনা যাচ্ছে, আমি জেলার ডিএম এবং এসপিদের বলছি, আপনারা মসজিদে মসজিদে খেয়াল রাখুন, নজর রাখুন। মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিমরা তারা হিংসার বাণী ছড়াচ্ছে। আপনারা যারা মুসলমান
আমার কথা শুনছেন বলুন, জুম্মাবারে মসজিদ থেকে হিংসা ছড়ানো হয় কি হয়? মমতা ব্যানার্জি বলছে মুসলমান সমাজ ওনার কাছে দুধের গাই, দুধের গায়ের সঙ্গে মনে করে মুসলমান সমাজকে। সেই দুধের গাই আজকে গোটা ওবিসিটাকে ওরা ঘেঁটে দিয়েছে। শিক্ষিত ছেলে মেয়ে তারা শিক্ষার সুযোগ পাচ্ছে না, চাকরি বাকরিতে যে সংরক্ষণ সেই সংরক্ষণের সুযোগ পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এ লড়াই লড়তে হবে। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম 26-এর নির্বাচন কোনো মামুলি লড়াই নয়, এ লড়াই আমাদের লড়তে হবে। গতকালকেই অনুব্রতকে বলতে শুনেছেন ওই গরু চোর খিস্তিবাজ অনুব্রত গতকালই বলেছে 152টা আসনের মধ্যে 130টা আসন আমরা তৃণমূলরা পাবো মনে করেছিলাম, কিন্তু এখন যা দেখছি 15টা 20টার বেশি আসন এই 152টার মধ্যে উত্তরবঙ্গে আমরা পাচ্ছি না। 15 থেকে 20টা আসন পাবো। তৃণমূল হেরে গেছে। 152টা আসনে বিধানসভার নির্বাচন হয়েছে প্রথম পর্বে 23 এপ্রিল তারিখে তৃণমূল তার পরাজয় ঘোষণা করেছে। এখন আমাদের রাজ্যে 29 এপ্রিল আমরা ভোট দেব। আমাদের প্রশ্ন, যে গণতন্ত্র আমরা ভোগ করেছি, বর্গার অধিকার, পাট্টার অধিকার, তৃণমূল ক্ষমতায় আসার পরেই আমাদের গোটা ব্লকে, বসুন না মিছিলগুলো ঢুকবে আপনারা বসুন, গোটা ব্লকে বর্গার আন্দোলন, পাট্টার আন্দোলন, গরিব মানুষকে আমরা বর্গা পাট্টা দিয়েছিলাম। সেই গরিব মানুষের থেকে সেই বর্গা জমি, পাট্টা জমি, বর্গার জমি, পাট্টার জমি সেগুলো তারা ছিনিয়ে নিচ্ছে, আবার জমিদারদের মধ্যে মহাজনদের কাছে ফিরিয়ে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আমরা যে কথা বলতে চাই বন্ধু, বর্গার অধিকার রক্ষা করতে হবে, পাট্টার অধিকার রক্ষা করতে হবে। দেগঙ্গাতে জোর করে গরিব মানুষের কাছ থেকে যে জমি কেড়ে নিচ্ছে, সেই জমি কারাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে, লড়াই আরো দৃঢ় করতে হবে। যারা মনে করছেন এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে, তৃণমূল এবং বিজেপি তারা দুটো বাইনারি চালু করেছে। তৃণমূল আইএসএফ এবং সিপিআইএম এর কাছে গিয়ে, ভোটারদের কাছে গিয়ে বলছে তোমরা খামে ভোট দিও না, তোমরা কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দিও না। বিজেপি এসে যাবে বাংলায়, আবার বিজেপি খাম এবং কাস্তে হাতুড়ি চিহ্নের ভোটারদের কাছে গিয়ে বলছে তোমরা খামে এবং কাস্তে হাতুড়িতে ভোট দিও না, তৃণমূল থেকে যাবে। আমরা মানুষকে বিকল্প বলতে চাই বন্ধু, পদ্ম ফুলের দেখতে সুন্দর, কিন্তু জলের তলায় ওর যে কাঁটা, ওই কাঁটায় বিষ আছে, বিষ। তৃণমূল রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করেছে, কয়েকটা প্রজন্ম শেষ হয়েছে।